তারপর কি টিটি টিকা নিয়েছিলে? না, এই কথা জিজ্ঞেস করলে এখন মাথায় খাবার প্লেট দিয়ে বাড়িও দিতে পারে। থাকুক সে তার মতো। আমার বিপরীত বসে রিকু খাবার প্লেট নিয়ে নাড়াচাড়া করছে। 16 বছর বয়সী মেয়েদের এত আনমনা দেখলে অস্থির লাগে। মনে হয় কী যেন ঠিক নেই। এর কি ঠিক নেই কে জানে। এই বয়সের মেয়েদের অনেক সমস্যা। আর ন্যাকামের কথা বাদই দিলাম। ও মা গো, কোচিং ক্লাস নেওয়ার সুবাদে এই অভিজ্ঞতা একটু বেশি। ভাইয়া এটা কি? ওটা কি? ভাবটা এমন বাচ্চা মেয়ে আসছে ধারাপাতের পড়া শিখতে। এদের সামনে অনেক কষ্ট করে মুখের ভাব গোপন রাখা লাগে। এক একজন ঢং করতে করতে সুরপন খার পর্যায়ে চলে যায়। ইচ্ছে করে ঢঙ্গিগুলোর নাক কান কেটে দিতে। ছাদে সিগারেট ধরাতে ধরাতে যখন হাঁটছিলাম তখন দেখি কারিনা খালা নারকেল পাতার ঝাড়ু দিয়ে একই জায়গা বারবার ঝাড়ু দিচ্ছে। আজ আবার কোনো কাহিনী ঘটায় কিনা কে জানে। আমি সহজভাবে জিজ্ঞেস করলাম, খালা সকালে খাওয়া হয়েছে? কথাটা জিজ্ঞেস না করলে সবচেয়ে ভালো করতাম, কারণ উনি যে সব কথা রুস্তমের কাছে টেনে নিয়ে যান তা তো আমি জানতাম না। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার আর খাওয়া, কাল রাতে তো আমার মৃত্যু হওয়ার কথা ছিল। আজরাল আসতে গেছিল, তখন রুস্তম মাইশা হাজির। আর কি কান্না অতিথি ভাই, না দেখলে বিশ্বাস হয় না এই মানুষ এমনি কাঁদতে পারে। রুস্তম তার স্বামী, যার জন্য সে সুইসাইড খেতে গিয়েছিল। ফলাফল মেঝেতে গড়াগড়ি। এখন সে তার রুস্তমের দীর্ঘ আলাপ জুড়ে দিয়েছে। মুহার পালা মনে হয় এর চেয়ে শর্ট। এর ফিরিস্তি শুনে শেষ করতে গেলে রজনী উতলা হয়ে যাবে। কাইনা খালা, আমি যাই একটু, বুঝলেন? পরে সময় করে এসে শুনবনি কেমন? আচ্ছা। এই বলে শুকনো চোখে আঁচলে মুছে নিল। অবিচ্ছিন্ন সুখ পাওয়া সম্ভব না। এখানে এসে তার প্রমাণ পাচ্ছি। এক একজনের এক এক সমস্যা, অথচ এমনভাবে চলাফেরা করছে দেখে বোঝার উপায় নেই। এই তো সেদিন আচমকা সন্ধ্যায় ছাদের একদম দক্ষিণ দিকে পানির ট্যাঙ্কের কাছে ফাহাদের উত্তেজিত গলা। আমি যেহেতু সারাদিন চিলে কোঠার সুর শুয়ে বই পড়ে কাটিয়ে দিই, ছাদে কখন আসছে যাচ্ছে, কার পায়ের শব্দ কেমন, কে ছাদের খসখসে সিমেন্টের জুতা কষে হাঁটে, সব মুখস্থ হয়ে গেছে এই কয়েকদিনই। সন্ধ্যা নামা শেষ। একজনের ফিসফিস গলার বিপরীতে আর একজনের গলার স্বর চড়ছে। শোন অগ্নি, বোঝার চেষ্টা কর। অগ্নির গলা শুনে বোঝা গেল দাঁতে দাঁত চেপে কোনো মতে কথা আসতে বলার চেষ্টা করছে। কিন্তু শীতের এই স্তব্ধ সন্ধ্যায় এমন অবস্থা, শুই পড়লেও তার শব্দ আলাদাভাবে কানে আসবে, এতটাই নীরব। আমি লোটা কম্বল হাত থেকে নামিয়ে রাখলাম। যে শান্তির জন্য এখানে এসেছিলাম তার কাজ করা হতো। মনোযোগ না দিয়েও কথাগুলো কানে স্পষ্ট আসছে। ফাহাদ ভাই, আমার এসব ভালো লাগে না এখন। সেই কবে ইন্টারে প্রেমের মতো পড়েছিলাম, ইনা আদৌ এটা নিয়ে পড়ে আছো? তখন অনেক কম বয়স ছিল, আর এটা প্রেম বা এমন কিছু ছিল না। আর তখন তুমিই আমায় বলতে প্রেম ভালোবাসার জন্য সময় দরকার, ঠাট হয় না। ফাদের কোনো কাউন্টার নেই। অগ্নির উত্তেজিত গলা আবার শোনা যাচ্ছে, তবে এবার ভলিউম বেশি। তখন তো তুমিই ফিরিয়ে দিয়েছিলে, এখন যখন আমার ভালো বিয়ে হয়ে যাচ্ছে আর অমনি তোমার হিংসে হচ্ছে। ছি। তুই যা বুঝেছিস তা পুরোপুরি ভুল। ছেলেটা তেমন ভালো না, নয়তো নয়তো করো কথা। আসলে আমি তোকে আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু তখন ফিল হয়নি। আমি কনফিউজড। রাতের স্নিগ্ধতা ছিঁড়ে আবারও উত্তপ্ত বাক্য ছুড়ে দিল অগ্নি। কনফিউজড? 2 বছর তোমার পেছনে ঘুরেছি, তখনও যথেষ্ট সময় হয়নি? ও, তখন তো তুমি ভার্সিটিতে লাল নীল প্রেম নিয়ে ব্যস্ত, তাই না? আমি তোমার আর কোনো বাজে কথা শুনতে চাই না, একদমই না। হুটহাট এরকম আর আমায় ডাকবে না। সত্যি বলতে কি, তোমার উপর আমার শ্রদ্ধা নেই, একদমই নেই। শিনপতন নীরবতা। শব্দের ধারে শীতের বাতাসকে পর্যন্ত উষ্ণ করে দিয়েছিল। আমি নিজেও অস্থির বোধ করছিলাম। অথচ এদের দেখলে কে বলবে কোলবার চলছে, কি অসাধারণ অভিনয়। একই ছাদের নিচে, উফ, যা বলেছিলাম। আমার কপালে শান্তি নেই। হইচই কয়েকদিনই ভালো লাগে আসলে, কিন্তু সব সময়ের জন্য না। যখন সিদ্ধান্ত নিচ্ছিলাম চলে যাব, তখন মেজো আন্টি আবদার নিয়ে হাজির। শোনো বাবা, তুমি তো ঘরের ছেলের মতোই। আমার রিকুটাকে কয়েকদিন দেখাও। পরীক্ষার তো 3 মাসও বাকি নেই। তোমার তো অনার্স শেষই নাকি? আরও কয়েকদিন থেকে ওর পড়ায় একটু হেল্প করো। বাসায় মাস্টার রেখেও শান্তি পায়নি। স্বভাব চরিত্র ভালো পাওয়া যায় না। আমার মুখ ফসকে বের হয়ে যাচ্ছিল। মেয়ে তো আর বিয়ে দিচ্ছেন না, টিউশন মাস্টারের কাছে। অনেক কষ্টে ফাজলামো দমিয়ে রাখলাম। জি আন্টি, দেখি কতটুকু পারি। আসলে সময়
আহ, চাইলেই সময় হবে। তুমি ঘরের ছেলে, বিশ্বস্ত। নিজের রায় দিয়ে মহিলা চটাচট শব্দ তুলে চলে গেল। মেজো আন্টির জুতো এত শব্দ করে? কিছুদিন ধরে বিমর্ষ মুখ নিয়ে রিকু আর পল্টু আমার কাছে পড়তে আসে। শুধু রিকুর পড়ার কথা ছিল। আন্টি মুখে বিশ্বস্ত বলে পাম দিলেও ঠিকই পল্টুকে সাথে পাঠিয়েছে। হায়রে কি অবিশ্বাস! আর পল্টুটা এত কথা বলে, তার কথার ধরন। আচ্ছা স্যার, আম গাছের পাতা আর জাম গাছের পাতার পার্থক্য কি বলতে পারবেন? এরকম কথা উঠলে রিকু বিরক্ত হয়ে থামিয়ে দেয়। পল্টু কি শুরু করলি? ভ্রু বাঁকিয়ে একটা অদ্ভুত বিরক্তি ভাব মুখে আনে রিকু। আমি আয়নার সামনে অনেক চেষ্টা করে ওই ভঙ্গি আনতে পারলাম না। মেয়েরা বোধহয় মুখের এক্সপ্রেশন চট করে বদলানোর অস্বাভাবিক পাওয়ার নিয়ে জন্মে। যদি ভালো না লাগে, মন খারাপের আলাদা রং আছে। ইদানিং আমার তাই মনে হয়। আকাশে মেঘ ঘনিয়ে আসলে যেমন কালো কালো হয়, মন খারাপ হলেও মনে হয় কি যেন কালো রঙে ভেতরটা ঢেকে যাচ্ছে, অথচ কেউ দেখছে না, বুঝছে না কেউ। এই যে অন্তিক ভাই নামক প্রতিবন্ধীর কাছে প্রাইভেট পড়তে যাচ্ছে না, কি যে খারাপ লাগছে। সবাই স্কুলে এসএসসি পরীক্ষার আগে কোচিং করছে, শুধু আমিই যেতে পারছি না। যদিও স্কুলে 3 মাস কোচিং নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু কোচিংয়ে অন্য একটা ব্যাপার আছে। ওই দিন ঝিলটা ফোন দিয়েছিল, ফোন দিয়ে কি ঢং করে আল্লাদের গলা বলে কি না জানিস ইফাত আহমেদ স্যার। এতটুকু শুনেই বুক ধপ করে উঠলো। তারপর স্যার আমাদের কোচিং ক্লাসে বায়োলজি ক্লাস নেবে সপ্তাহে 2 দিন, আসবি না তুই? অনেক মজা হবে। আমি ফোনটা কেটে দিলাম। শালির আল্লাদ দেখো, এখন একেবারে আমাদের কোচিং ক্লাস হয়ে গেছে, অথচ শুরুতে বলেছিল কোচিং ক্লাস কে করে? হুস, কি বাজে ব্যাপার। পরীক্ষা 3 মাস আগে স্কুল ব্যাগ বই নিয়ে লটকট, এসব আমি করব না। ঝিলের কথা শুনেই আমি স্কুলের কোচিং বাদ দিয়েছি, আর এখন কিনা সে মনের আনন্দে খুশিতে আর হাসিতে স্কুল কোচিং করছে। আর তারপর আমায় ফোন দিয়ে আবার এইসব বলছে। কত বড় বিচ্ছি করলো আমার সাথে। এখন মাকে কি বলে রাজি করাবো? অসহ্য লাগছে। সবাই এত খারাপ কেন? কি হলো, ম্যাথটা সলভ করো। সে কখন থেকে কলম নিয়ে খাতায় কাটাকুটি খেলছো? পড়ায় দেখছি তোমার মন নেই। কথাগুলো ধমকের সুরেই অন্তিক ভাই বলল। আমি মাথা নিচু করে আনসলভড ম্যাথ করতে লাগলাম। মা একটা শুনবে? বলে ফেলো। বলছিলাম কি, তুমি তো কত কিছু বলো বাছাধন। পরীক্ষার আর কয় মাস আছে সেই হিসাব আছে? ম্যাথে তো 77 পেয়েছে। মা বিরক্তি নিয়ে বিছানা ঝাড়তে ঝাড়তে কথাগুলো বলল, যেন বিছানা আমার না, আমাকেই ঝাড়লো সে। অবশ্য মা বিরক্ত হলে আমাদের তুমি বলে। আমি বুঝতে পারছি না কিভাবে কোচিং ক্লাস করার কথাটা বলবো। চট করে মাথায় একটা বুদ্ধি আসলো। পল্টুর হুজুর পল্টুকে শিখিয়ে দিয়েছে 10 বার মন থেকে আল্লাহ আল্লাহ বলে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। আমি মনে মনে পড়তে শুরু করেছিলাম, অমনি মা ভাষণ দেওয়া শুরু করলো। আবার বিড়বিড় করে কি বলছিস? আমি তো তোদের ভালো মা না। যেখানে ভালো মা আছে সেখানে যাও, আমায় উদ্ধার করো। আরো কিছু বলতে যাচ্ছিল, তখনই বাসার সামনে গাড়ির হর্ন। ভাষণ আপাতত বন্ধ। আমি হাফ ছেড়ে বাঁচলাম। অগ্নিয়াপুর বিয়ে নিয়ে মা বাবার মাঝে খুটখাট লেগেই আছে। দোতলায় উঠে যাব ভেবেও কি মনে করে যেন নিচ তলায় দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। জানি ঠিক হচ্ছে না, অন্যায় কাজ, কিন্তু বাসার বাতাস এখন বেশিরভাগ সময় গরম থাকে। আসলে কি হয়েছে না জানা পর্যন্ত শান্তি পাচ্ছি না। দরজাটা ভেজানো। মা নির্বিকার গলায় কথা বলছে। যাচ্ছে যাক, আমি তো কোনো সমস্যা দেখি না। আশ্চর্য নেলি, তুমি কি বুঝতে পারছো? এটা এখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ওদের বিয়ের পাখা কথা হয়েছে, কিন্তু বিয়ে না তো। তুমি মেয়েকে লাই দিয়ে এমন করছো, কিসের জেদ তোমার বলবে? আমার কোনো জেদ নেই। এখনের সময়ে মেয়েরা স্বাধীনভাবে কত ঘুরছে ফিরছে। অগ্নি তো। বাহ, আমি বেশ বুঝতে পারছি তুমি নিজে যে জীবন পাওনি। আমার মা তোমাকে এইভাবে ঘুরতে দেয়নি বলেই এমন করছো। মাকে দেখাতে চাইছো, তাই তো? অনেকক্ষণ শব্দ নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে বাবা বললেন, তুমি মেয়ের জীবনটা হয়তো নষ্ট করছো, আমি বলতে বাধ্য হচ্ছি। আমি পা টিপে টিপে সরে আসলাম। আমাদের বাসার বাতাস এখন সবসময় গরম থাকে, যেন বাজে কিছু ঘুরতে যাচ্ছে। সবাই কেমন যেন মুখ ভার করে থাকে নিজের মতো করে। আগে তো কখনো এমনটা হয়নি। বড় চাচির মতো হাসি খুশি মানুষ পর্যন্ত গুম হয়ে থাকে। সমস্যার কেন্দ্রবিন্দু দাদি আপাতত। আমার বাবা আর বড় চাচা কেউ রাজি না দাদিকে হজে নিয়ে যেতে। বাবার সত্যিকারের সময় নেই, আর বড় চাচা নিজের টাকা নেই, আর ছোট চাচার তো হদিসই নেই। শাস্তির মেয়াদ শেষ হওয়ার আরো 15 দিন বাকি। এগুলোর উপর নতুন সমস্যা হয়ে হাজির হয়েছেন নানি। মাঝখানে ছোট মেয়ের বাসায় বেড়াতে গিয়ে
আবার এখন মূর্তিমান আতঙ্ক হয়ে হাজির হয়েছেন। আমার বাবা নানিকে তেমন একটা পছন্দ করে না, এর অবশ্য লজিক্যাল কারণও আছে। সত্যি কথা বলতে আমিও নানিকে পছন্দ করি না তেমন। এর চেয়ে দাদি আমার প্রিয়। দাদি অনেক বুদ্ধিমতী, জিনগতভাবে এই বুদ্ধি আমি ভালোই পেয়েছি। যদিও আমায় অনেকে ইনোসেন্ট আর সরল লাগে দেখতে। সেদিন বিকেলে ঝিলের বাসায় যাওয়ার সময় শুনি নানি বলছে, তোর শাশুড়ির কি বুদ্ধি, জামাইকে হাত করে নিজের নামে বাড়ি লিখে নিছে, আর পোলা দুইটা পয়দা করছে ভেড়া মার্কা। আরো কিছু বলছিল কিন্তু শোনার সময় বা ইচ্ছে কোনোটাই হলো না। আমাদের বাসার 3টা গলি পার হয়ে ঝিলের বাসা। অনেকদিন ধরে দেখা হচ্ছে না, কত কথা জমে আছে, না বলেও শান্তি পাচ্ছিলাম না। তাই বের হওয়ার সময় স্কুল কোচিং এর বিশেষ সাজেশনের কথা বলে বের হতে হয়েছে। সাজেশন না ঘোড়া, সব কথা কি আর বাসায় বলা যায়? অবশ্য কথাটা যাতে মিথ্যে না হয় সেজন্য একটা খাতা ব্যাগে করে বের হলাম। ওর বাসা থেকে কিছু একটা লিখে আনলেই হবে, মিথ্যে বলতে মন সায় দেয় না। আমাদের সাথে ঈশা পড়ে, সে খুব সাজিয়ে মিথ্যে বলতে পারে। আমি নিশ্চিত ও বড় হয়ে নাম করা অভিনেত্রী হবে। ক্লাস 9-এ কি সুন্দর নিজের কানের রিং বেচে বয়ফ্রেন্ডকে মোবাইল গিফট করেছে, আর বাসায় বলেছে রোড অ্যাক্সিডেন্টে মরণাপন্ন বান্ধবীকে বাঁচাতে এই কাজ করা। পুরোই সাবানা। ঝিলের বাসায় গেলে একটা না একটা অস্বস্তিতে পড়তে হয়, তাই সহজে যাই না। এবারও তাই হলো। অনেক ধরে কলিং বেল চাপার পর এক লাজুক টাইপ কিশোর, আমার চেয়ে বছর 2-এর বড় হবে, সে এসে দরজাটা খুলে দিল। না জি। ডেকে দেওয়া যাবে? এর উত্তরে তো মানুষ কিছু বলে, তাই না? এই ছেলে কিছু না বলেই চলে গেল, চোখ মুখ লাল করে। আজব প্রাণী তো। ছেলে মানুষের এত লজ্জা কিসের? ধ্যাত তেরি, এর মনে হয় হরমোনেই গন্ডগোল। যা খুশি হোক। ঝিলের সাথে দেখা হয়ে মন আরো খারাপ হয়ে গেল। স্কুল কোচিং এ ইফাত স্যার নাকি ফাটাফাটি পড়াচ্ছেন, সে দেখার মতো অবস্থা। যারা বাইরে প্রাইভেট কোচিং পড়ে তারাও স্যার ক্লাসের লোভে স্কুল কোচিং করছে। এমনই মহামারী একটা অবস্থা। শুনে ভেতরটা মুচড়ে যাচ্ছে। মেয়েগুলো এত হ্যাংলা কেন? আমার পছন্দের স্যার নিয়েই সব সময় ওদের টানটানি করতে হয়। ওদের কি বয়ফ্রেন্ড নাই? আর ঝিলটাও কেমন ডগমগ করছে খুশির ঝলকে। অসহ্য লাগছে আমার এই হাসিটা। আসার সময় কিছু বলতে হয় বলে বললাম। আজ দরজা খুললো যে ছেলেটাকে এসে। ও আমার ফুফাতো ভাই, মেয়েদের দেখলে খুব লজ্জা পায়। লজ্জা পায় না ছাই। দেখ কোন হরমোনের প্রবলেম আছে কিনা, ভালো একজন ডক্টর দেখা। আমার তো মনে হয় টেস্টোস্টেরনের মাত্রা কম। চলে আসার সময় ঝিলের মা নাস্তা নিয়ে হাজির। চাটুকুন খেয়ে যাও। ঝিলের মা অসাধারণ রূপবতী মহিলা, সহজে চোখ ফেরানো যায় না। আর সেই জায়গায় হয়েছে সমস্যা। যতদিন ঝিলের বাসায় এসেছি ততদিনই আমি আঙ্কেলের সাথে আন্টির ঝগড়াঝাটির আভাস পেয়েছি। এত অস্বস্তি লাগে আমার। আজ দেখি মহিলার চোখ বৃষ্টি স্নাত দেবদারু গাছের পাতার মতো। নিশ্চিত ঝগড়ার পর কাঁদতে বসেছিল। আঙ্কেল প্যারালাইজড। তার সন্দেহ তার স্ত্রী অন্য কারোর সাথে অনৈতিক সম্পর্কে আছে। শুয়ে শুয়ে মানুষের কাজ না থাকলে কত সন্দেহই না করে। অথচ গাড়ি অ্যাক্সিডেন্টের আগে আঙ্কেল কত অসাধারণ একজন মানুষ ছিলেন। ঝিলকে স্কুল থেকে হুটহাট যখন আনতে যেত তখন আমি সামনেই দুজনের জন্য বড় ভ্যানিলার বক্স এনে দিত আমাদের। আমি তো কেবল অপেক্ষায় থাকতাম কবে আঙ্কেল আসবে। আর সেই লোকের 2 বছরে কি বাজে পরিবর্তন। হীনমন্যতায় ভুগে ভুগে এই সন্দেহবাতিগ্রস্ত হয়ে উঠেছেন তিনি। আসার সময় ঝিল খিলখিল করে হাসতে হাসতে বলেছিল, স্কুল কোচিংয়ে যাস কিন্তু অনেক মজা হয়। আমার মায়াই লাগলো এবার। যাদের নিজস্ব বাসা কিছুদিনের মাঝেই বিক্রি হয়ে যাবে, সে কত অবিলীলায় হাসছে। এই হাসির কতটা সত্য কে জানে। সেদিন বিকেলটা খুব বাজে বিকেল ছিল। ঝিলের বাসা থেকে বের হয়ে মনে হলো কেমন একটা একা একা কিছুক্ষণ হাঁটলে ভালো হতো। কিন্তু অবচেতন মন যে আমার বাগান বিলাসে ছাওয়া এক বাসার সামনে হাজির করবে তা কি আমি জানতাম? সব দোষ চোখ আর মনের। বড্ড ষড়যন্ত্র করে এই দুটো। ভীরু ভীরু পায়ে লোহার গেট ঠেলে ভেতরে ঢুকেছিলাম। না গেলেই বোধহয় ভালো হতো। কিন্তু কিন্তু আমার খুব কৌতূহল ছিল যে স্যার বাসায় কি স্যারের মতো দেখতে কিনা। আমি একা আসতে চাইনি। আসলে ঝিলকে বলেছিলাম, শোন তোর বাসায় এসেছি একটা কাজে, আমার সাথে চল না, যাবি? কিন্তু ওর বাসার অবস্থা দেখে আর বাকিটা বলিনি। পরিস্থিতি এমন, আমায় একাই আসতে হলো। এখন কি করব তাই বুঝতে পারছি না। লোহার গেট ঠেলে ঢুকলাম। এখন কি করি ভাবতে ভাবতেই যখন ফিরে যাওয়ার জন্য পা বাড়ালাম তখনই শুনি পেছন থেকে স্যার ডাকছে। কে? আমার ইচ্ছে করছিল ছুটে দৌড় দিই, কিন্তু পাগুলো যেন জমে পাথর হয়ে গেছে।
হায় আল্লাহ, এই ভর সন্ধ্যায় কেন আসতে গেলাম? বিসমিল্লাহ বলে একটা দৌড় দিই। যেহেতু ঘাড় ঘোরায়নি, স্যার তো আর মুখ দেখেনি। আমি চলে আসার সময় শুধু শুনেছিলাম। স্যার বিরক্ত হয়ে বলেছে, কে কে? আশ্চর্য, কোনো কথা না বলে চলে গেল, ইডিয়েট। সত্যি কি আমি ইডিয়েট? ইফাত স্যার আমায় না দেখেই অপমানের চূড়ান্ত করেছে। ইডিয়েট? 16 বছরের কোনো মেয়েকে কেন কেউ ইডিয়েট বলে? এ কেমন বিচার? আমি তো কেবল একটু দেখতে গিয়েছিলাম, আর ক্লাসের মেয়েরা যে ওনাকে নিয়ে কত বাজে বাজে কথা বলে, তারা খুব ভালো না, আমায় ইডিয়েট বলে। কষ্ট হয় না বুঝি মনে? অবশ্যই এই লোক আর পাথর একই পর্যায়ের। কতবার স্যার যে করিডোরে ধরে হেঁটে গেছে, তার পায়ের ছাপ ধরে ধরে হেঁটেছি আমি। আর আমি কি না ইডিয়েট? এত নিষ্ক্রিয়, নিষ্ঠুর আর কি কি বলা যায়, খুঁজে পাচ্ছি না আমি তাকে বলার মতো ভাষা। বিকেল শেষে গাঢ় সন্ধ্যা মন খারাপ করার জন্য আরো ঘনিয়ে আসছিল সেই দিন। সোডিয়াম লাইটগুলো ম্লান আলো নিয়ে জ্বলছিল, সাধ্যের মধ্যে যতটুকু পারে সবটা বিলিয়ে দিয়েছিল। কেবল আমার মনটাই সেদিন অন্ধকার হয়েছিল। মানুষ এত নিষ্ঠুরতম কেন হবে? ভাগ্যিস অন্ধকার সন্ধ্যা ছিল, নয়তো রাস্তার কত মানুষ চোখের টলমলো জল দেখতে পেত। কি লজ্জা, কি গ্লানি! বেঁচে থাকা কি ভীষণ কষ্টের যখন প্রিয় মানুষ ইডিয়ট বলে। বাগান বিলাসে গেট ছেয়ে গেছে। আমি দোতলার বারান্দায় দাঁড়িয়ে দেখছি। গেট থেকে অনেকটা হেঁটে আমাদের বাসায় আসতে হয়। গেটের ভেতরে একদম উঁচু কাঠ খোদাই করে লেখা বন মায়া। কি কোমল একটা নাম, তাই না? বন মায়া। আরো কি একটা যেন ভাবছিলাম, তখনই দেখি ডিসেম্বরে সন্ধ্যার কুয়াশা ভেদ করে কে একজন আসছে। আমি নড়ে চড়ে দাঁড়ালাম। যে আসছে সেই ভয়াবহ শীতেও গরম কাপড় তেমন একটা পরেনি। আজ অন্যান্য দিনের তুলনায় শীতটা একটু বেশি। রুমালে নাক মুছে এক পায়ের স্যান্ডেলের উপর দুপা ভর করে দাঁড়ালাম। আরেকটা স্যান্ডেল কিছুতেই খুঁজে পাচ্ছি না, তাই এক স্যান্ডেল দিয়ে কাজ চালাচ্ছি। গ্রিলের দিকে মুখ আর একটু বাড়িয়ে এবার ক্লিয়ার দেখতে পেলাম লোকটা একতলার গ্যারেজের কাছে চলে এসছে। এ মা, এই যে সাদাত ভাই! এই সন্ধ্যায় মার বড় চাচি দুজনের কেউ বাসায় নেই। অগ্নিয়াপুর জ্বর 2 দিন ধরে, কাজেই আমাকে একতলায় নামতে হলো। যদিও আমার খুব আনইজি লাগছে, কিন্তু কিছু করার নেই। ভদ্রতা রক্ষা। সাদাত ভাই ভদ্রতার ধার ধারলেন না। আমি অনেকটাই অবাক হলাম, কিন্তু প্রকাশ করলাম না। মোটামুটি আমায় ধমকের মতোই জিজ্ঞেস করলেন, অগ্নি আসেনি কেন? জ্বর, আপনি জানেন নিশ্চয়ই। আমি জানি না। আজ বিকালে ওর বের হওয়ার কথা ছিল, দুপুরের পর থেকে ফোন তুলছে না। ফাজলামো পেয়েছে নাকি? আমি ভেতরে ভেতরে ভয় পেয়ে গেলাম। ফাহাদ ভাইয়ের যে কয়েক বছরের বড় একজন মানুষ এভাবে ধমকি দিয়ে কেন কথা বলবে? আমি এভাবে জিজ্ঞেস করার অধিকার কি কেউ দিয়েছে তাকে? আর আপুকেই বা ফাজিল বলে কি করে সে? আশ্চর্য তো। ভেতরে ভেতরে এত রাগ লাগছে। আপু অসুস্থ, আপনার জানা উচিত ছিল। সব ভান এখন? কি এখন? থমথমে মুখ করে বলল, তোমার এত কিছু জানা লাগবে না। যাও, 5 মিনিটের মধ্যে তোমার বোনকে আসতে বলো। জাস্ট 5। আপনি এমন করে কথা বলছেন কেন? বললাম তো আপু অসুস্থ। আপনি কি সহজ কথা বোঝেন না? চা দিচ্ছি, খেয়ে অপেক্ষা করুন। লোকটা প্রায় হিসিয়ে বলল, আমি যা বলেছি তাই করো, নয়তো আমি দোতলায় গিয়ে টেনে নিয়ে আসবো। এটা নিশ্চয়ই ভালো দেখাবে না। কি করতে চায় এই লোক? বাসায় আর কেউ নেই এই সময়। সবাইকে আজ এমন সময় না থাকতে হলো বাসায়। অন্যদিন চিলেকোঠায় অন্তিক ভাই থাকে, আজ বিকেলে স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছে। 3 জনেই গিয়েছে, পল্টু, ফাহাদ ভাই সহ অন্তিক ভাই। বড় চাচার বাবাও নেই, কেউ নেই আজ। দোতলার একদম শেষ প্রান্তে অগ্নিয়াপুর রুম। আমি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। রুমটা অন্ধকার। আমি আন্দাজে বেডের কাছে গেলাম। সন্ধ্যা শেষ, আলো নিভে যাওয়ার রুমের সবকিছু আবছা লাগছে। হাতে হাতে বিছানার কাছে যেতেই অনুভব করলাম উত্তাপ। মনে হচ্ছে অনেক জ্বর। এই অবস্থায় বের হওয়ার তো প্রশ্নই ওঠে না। কি করব আমি? এই লোক যদি দোতলায় উঠে আসে? আপু, আপু! হো। আমি বেড সুইচ জ্বালিয়ে বললাম, সাদাত সাহেব এসেছেন। বাকিটা বলার আগেই দেখলাম আপুর মুখটা ফ্যাকাশে হয়ে আরো ভয়ার্ত লাগছে। কি বলবো তাকে? জ্বর বলিসনি? বলেছি, কিন্তু শুনছেন না। বেড সুইচটা আপু হাত দিয়ে নিভিয়ে বলল, ওকে চলে যেতে বল, যা। বাকি কথাগুলো আপুকে আর বললাম না। বুঝতে পারছি দুজনের মধ্যে কিছু একটা হয়েছে। যাই হোক, ঘটনাটা বেশি একটা সুখকর না। আমি বের হওয়ার পর দরজাটা লক করে দিলাম। চাবিটা টেবিল ল্যাম্পের পাশ থেকে নিয়েছিলাম আমি।
10 মিনিট। আপুর দরজা বন্ধ, খুলছে না। এত কিছু আমি বুঝি না, দরজা ভেঙে নিয়ে আসো দরকার হলে। আপনি এমনভাবে কেন কথা বলছেন? অদ্ভুত তো। আমি কি দরজা ভাঙবো? আপনি কি বলছেন তা কি বুঝতে পারছেন আপনি? সে আসতে বাধ্য। এবার সত্যিই আমার বেশ রাগ হলো। দেখুন, আপু আপনার বিবাহিত স্ত্রী না, এভাবে হুটহাট এসে ধমক দিতে পারেন না আপনি। আর আপনি তো রীতিমতো আমার সাথে খারাপ ব্যবহার করছেন। তোমাকে আপনি আগে করে বলতে হবে। এবার কিছুটা নমনীয় হয়ে বলল, আপনার বোন আমার কাছ থেকে পার পেয়ে যাবে ভাবছেন, আর সে নিচে আসলো না, ব্যাস তাই বলে ছাড় পেয়ে যাবে ভাবলে ভুল হবে। ব্যঙ্গ করেই বলল কথাগুলো। একা বাসায় বুক ধুকপুক করছে, স্বাভাবিক থাকার সর্বোচ্চ চেষ্টা করছি আমি। যাওয়ার আগে আবারও হিসিয়ে বলে গেল, কাজটা ভালো হলো না, আমি দেখে নিব, অবশ্যই দেখে নিব। আজকে সন্ধ্যাটা খারাপভাবে শেষ হলো। তিনতলায় দাদি নিজের মতো করে ধ্যানে মগ্ন। তিনতলায় যাওয়ার সিদ্ধান্ত বাদ। মন খারাপ নিয়ে বই খুলতেও ইচ্ছে হয় না। এই যে মাত্র ঘটনাটা ঘটলো, যদি কিছু খারাপ হতো, কাউকে ঘটনাটা বলতে ইচ্ছে করছে টাটকা টাটকা। ঘটনা বাসি হয়ে গেলে তো বলতে ইচ্ছে করে না আর।